রিয়া তার মোবাইলটা বের করে একটা ফটো তুলে নেয়। আদ্র তো এসব দেখে সাথে সাথেই রাগের চোটে বেরিয়ে চলে গিয়েছিল। রিয়া ও সায়নের বলা শেষ কথাটার মতো কোনো সিন ক্রিয়েট না করে দেখান থেকে প্রস্থান করে। তন্নি ফিরে আসে আর রাতুলের সাথে কথাবার্তা বলে শেষে আয়রা বলে, ভাইয়া এবার যেতে হবে, বাসায় কেউ নেই, আপনি প্লিজ আদ্রকে। হুম অবশ্যই বলে দিব। আমি এখনই আদ্রর অফিসে যাচ্ছি। হ্যাপি। হুম। আয়রা আর তন্নি বাসায় ফিরে আসে। আদ্র অফিসেই আবার চলে গিয়েছিল, তবে তার মাথায় কি চলছে নিজেও বুঝতে পারছে না। আয়রাকে সে বউ হিসেবে মানেনি ঠিকই, তবে রাতুলের সাথে এভাবে রেস্টুরেন্টে বসে একসাথে দেখাটাও ভালোভাবে হজম করতে পারছে না। তাই সে কাজ ফেলে একভাবে দৃষ্টি অনড় করে বসে আছে। এমন সময় দরজায় কেউ নক করে। আর সে রাতুল। আদ্র, ভেতরে আসব? রাতুলকে এখানে দেখে বেশ অবাক হয় মানুষটা। কিঞ্চিত ভ্রু কুঁচকে সেদিকে দৃষ্টি নেয়। উত্তর সে দেয় না, চুপ করেই থাকল দেখে রাতুল ভেতরে চলে আসে। আর এসেই চেয়ার টেনে বসে পড়ল। কিরে ভাই, কোথায় মনোযোগ তোর? এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? তুই এখানে? এভাবে বলছিস যে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? আদ্র নিজের ক্ষোভটা চেপে রাখতে না পেরে প্রকাশ করে ফেলল। তোর তো রেস্টুরেন্টে থাকার কথা আয়রার সাথে। আদ্রর কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে সে কথাটা সহজ স্বাভাবিকভাবে বলেনি। বরং তোত্তারা ভাবেই বলেছে। মানে? বুঝিস না নাকি না বুঝার ভং ধরছিস? আদ্র, কি হলো তোর? তার মানে তুই আমাদেরকে রেস্টুরেন্টে দেখেছিস? কেন গিয়েছিলি তুই ওখানে? আমাদের ডাকলেই তো পারতি। তোদের প্রেম নষ্ট করি কি করে? হোয়াট আর ইউ ম্যাড আদ্র? আমি পাগল নই, একেবারে সুস্থ স্বাভাবিক একটা মানুষ। এসব কি বললি তুই নিজে বুঝতে পারছিস? কে বলেছে তোকে এসব? যেই বলুক না কেন আমি তো নিজ চোখে দেখে আসলামই। চোখের দেখায় ও ভুল থাকে। আর তুই যা দেখেছিস সেটা হয়ইনি। আয়রা, ব্যাস আর বলতে হবে না। আদ্র কয়েকটা বাজে কথাও বলে ফেলে আয়রা আর রাতুলকে নিয়ে। অথচ এসব কথা রাতুল এক মুহূর্তের জন্য ও ভাবেনি। লজ্জা লাগছে নিজের কাছেই। সত্যি কথাটা বলার আগেই যে আদ্রর কাছ থেকে এতগুলো কথা তার শুনতে হবে ভেবে আসেনি। লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। শেষে আর চুপ না থেকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি বুঝতে পারছি না তুই এসব কি বলছিস। তবে তুই যা দেখেছিস তা সত্যি, আর যা ভাবছিস তা ভুল। আর এই ভুল আর ভ্রম নিয়ে যা কথা শুনালি তুই আমাকে, তোর সামনে আর দাঁড়ানোর মুখ নাই আমার। তোকে বন্ধু ভাই ভাব আর আয়রাকে বোন। এসব কথা ভাবা ও আমার জন্য পাপ। আমি রিয়াকে ভালোবাসি, ওর সাথে সামনে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, আর তুই এসব? ছি। তোর কথা শেষ হলে তুই আসতে পারিস এখন। যাচ্ছি, তবে যেজন্য এখানে এসেছি তা বলে নিই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। জাস্ট গেট লস্ট। তোকে শুনতে হবে। এসব জানা জরুরি তোর জন্য। আমাকে আটকাস না, লস্ট, আমার কথাগুলো শুন। কথা দিচ্ছি আর কখনো তোর সাথে আসব না। বল। আয়রা আমাকে রেস্টুরেন্টে ডেকেছিল এটা বলতে যে তুই জিসানের সুইসাইডটা নিয়ে ওকে দোষ দিচ্ছিস। বিয়ের প্রথম থেকে এই এক মাসে সব বলেছে ও আমাকে।
আসলে তুই দুবাই চলে যাওয়ার পর থেকে জিসান উগ্র হয়ে যায়। গুন্ডামি করে বেড়াতো ভার্সিটিতে। আমরা না পারতে ওর সঙ্গ দিতাম। আর তার এই গুন্ডামি স্বভাবের জন্যই আয়রা তাকে খুব অপছন্দ করত। প্রপোজ একসেপ্ট করার জন্য জিসান আয়রাকে 3 দিন সময় দিয়েছিল। যেখানে একজন একটা মানুষকে পছন্দই করে না সেখানে প্রপোজ একসেপ্ট করবে কিভাবে? জোর করে আর যাই হোক অ্যাটলিস্ট ভালোবাসা তো আর হয় না। ওই 3 সময় শেষ হয়ে 4র্থ দিন পরে জিসান মারা যাওয়ার আগের দিন। ওই দিন সে আয়রার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, তাও জারিফার বার্থডেতে গিয়ে। জারিফা আয়রার ফ্রেন্ড ছিল, আমরা চিনতাম। আমি আর সায়নকে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল ও। সেদিন ধরা পড়ায় জিসানের সব ফাঁস হয়ে যায়। অনেক অপমানিত হয় ও। আর আঙ্কেল আন্টি ভার্সিটিতে গুন্ডামি করার কথা জানতে পারায় ওকে বকেছিল। এই গোটা বিষয়টা জিসানের ইগোতে লাগে, সহজে নিতে না পারায় সে সুইসাইড করে ফেলে। এই ঘটনার সাক্ষী আমি আর সায়ন ছিলাম। আয়রা এটাই বলতে গিয়েছিল, আমি যাতে তোকে সত্যিটা বলি আর তুই ওর পরিবারের ক্ষতি না করিস, ব্যাস আর কিছু না। এত সুন্দর গল্প সাজিয়েছিস, সত্যিই প্রশংসনীয়। এটা গল্প নয়, বাস্তব। বিশ্বাস করাটা তোর উপর। রাতুলের কথার মাঝখানে হঠাৎ তার ফোনটা বেজে উঠে আর সে দেখে রিয়ার ফ্রেন্ড দিয়া ফোন দিয়েছে। চট করে ফোনটা রিসিভ করল সে। ওপাশ থেকে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। দিয়া বলল, রাতুল ভাই, আপনার থেকে এটা আশা করিনি। আপনি কিনা শেষে আমার ফ্রেন্ডটাকে ঠকালেন। আমার ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছে। আপনাকে খুব বেশি ভালোবাসত রিয়া। আপনি ওকে ঠকিয়েছে এটা মানতে না পেরে হাত কেটে ফেলেছে। শেষে ওকে বেহুশ অবস্থায় পাওয়া গেছে। আঙ্কেল আন্টি ওকে হসপিটালে নিয়ে এসেছেন। এসব করার আগে ও বাড়ির সবাইকে কাঁদতে কাঁদতে বলেছে আপনি ওকে ঠকিয়েছেন, আর তারপর দরজা বন্ধ করে দিয়ে এসব করল। আপনি কাজটা ঠিক করেননি রাতুল ভাই। ঠিক করেননি। রাতুলের হাত থেকে ফোনটা পড়ে যেতে নিলেও সে সামলে নেয় আর হন্তদন্ত হয়ে আদ্রর অফিসে থেকে বেরিয়ে যায়। আদ্র অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকল। যাওয়ার আগে রাতুল যা বলে গেল তা কি সত্যি নাকি মিথ্যা? আর এভাবে হঠাৎ করেই বা কোথায় ছুটে চলে গেল ও? আদ্র রাগ কমল না, বরং বাড়ল আরও। সে নিজেও জানে না কেন সে আয়রাকে রাতুলের সাথে দেখাটা মানতে পারছে না। না, আয়রার সাথে কথা বলা দরকার, তাই আদ্র অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায়। আদ্র বাসায় আসে, দেখে সব নরমাল। আয়রা সম্ভবত রান্নাঘরে। নিজের রাগ এতটাই বেড়ে গেছে যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না দেখে সে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পরে বের হয়। আর আয়রা কে ডাকে। ডাকটা অস্বাভাবিক লাগলো আয়রার কাছে। বুঝতেই পারছে কিছু গোলমাল আছে। রান্নাঘরের কাজ শেষ করে গোছগাছ করে আসতে একটু লেট হয়। রুমে ঢুকেই দেখে আদ্র নেই। তাকে ডেকে গেলই বা কোথায়? হঠাৎ করে পেছনে থেকে দরজা আটকানোর শব্দ পায় সে। আর সঙ্গে সঙ্গেই ফিরে তাকায়। আরে, দরজা বন্ধ করলেন কেন? খুব সমস্যা হচ্ছে বুঝি? মানে কি? রেস্টুরেন্টে রাতুলের সঙ্গে কি করতে গিয়েছিলে তুমি? আপনি আনার কথা তো বিশ্বাস করেননি। রাতুল ভাইয়ার কথা বিশ্বাস করবেন, তাই উনাকে জিসান সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম। কারণ ওই দিন সাক্ষী ছিল উনারা দুজন। শ্যাট আপ। প্রেম করছিলে? হ্যাঁ। লজ্জা করল না তোমার এসব করতে? আদ্র রাগের মাথায় যা নয় তা বলে গেল। আয়রা সব চুপচাপ শুনে নিয়ে বলল,
ভাই বোনের সম্পর্ক কোথায় নিয়ে গেলেন আপনি? ছি, ভাবতেও ঘৃণায় গাড়িরই করছে। আমি এই জন্যই গিয়েছিলাম যাতে আপনার ভুল ভাঙ্গে। আর আপনি? আমার সাথে তন্নি ও গিয়েছিল, ও জানে সত্যিটা। তন্নি তো আপনার বোন, ওকেই না হয় জিজ্ঞেস করে নিবেন কেন আমরা ওখানে গিয়েছিলাম। আপনার মতো মানুষের সঙ্গে আর যাই হোক আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই, তবে বউ হিসেবে মানেননি কখনো। প্রতিশোধ নিতেই এসব করেছেন। আপনার জানায় ভুল ছিল। কিসের জন্য আমার সাথে এমন করছিলেন তা জানতেই আমি 1 মাস আপনার যা নয় তা সহ্য করে গেছি। আর না, আমি আজই বাবার বাসায় চলে যাব। আমার শেষ ঠাঁইটুকু ওখানে অবশ্যই মিলবে। না মিললে রাস্তায় পড়ে থাকব, তাও আপনার মতো চিফ মেন্টালিটির মানুষের সাথে থাকার কোনো মানে হয় না। ডিভোর্স পেপারটা যথাসময়ে পেয়ে যাবেন মিস্টার আদ্র। ভালো থাকবেন, আসি আমি। আয়রার এত খারাপ লাগছিল যে তৎক্ষণাৎ ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি ছেড়ে বের হয়ে যায় সে। তন্নি সেখানে উপস্থিত ছিল না বলে কিছুই জানতে পারল না। আদ্র বেকনিতে দাঁড়িয়ে আয়রার চলে যাওয়ার পানে তাকিয়েছিল। এমন সময় পেছনে থেকে কারো ডাক পড়ায় সে সেদিকে তাকায়। আর দেখে তন্নি। মনে মনে নাম জপ করতেই এসে হাজির দেখে ভালোই হল। তন্নি আদ্রকে দেখেই বলে, আরে ভাইয়া, তুমি কখন এলে? আদ্র মাথা চুলকিয়ে স্থির হয়ে জবাব দেয়, এই একটু আগে। তুই কোথায় ছিলি? আমার রুমেই ফোনে কাজ করছিস। ও আচ্ছা। কেন, খুঁজছিলে নাকি আমাকে? হ্যাঁ। না মানে? আরে কি মানে করছো? ভাবি কোথায়? চলে গেছে। কি হো? চলে গেছে মানে? এসব কি বলছো ভাইয়া? কোথায় গেছে? ওই আসলে। কি আসলে? আসলে ভাবি, এই ভাবি। তন্নি ডেকে ডেকে উপর তলা নিচতলা সব তন্ন তন্ন করে খুঁজে দেখল, কোথাও নেই আয়রা। সাড়া ও দিচ্ছে না। অবশ্য থাকলে তবে তো সাড়া দিবে। যেখানে মানুষ তাই নেই, সাড়া মিলবে কোত্থেকে? তন্নি শেষে কোথাও না পেয়ে হয়রান হয়ে আদ্রর কাছেই যায় আর বলে, ভাইয়া, ভাবি কোথায় গেছে? এই একটু আগেও তো রান্নাঘরে ছিল। আমি আর ভাবি রান্না করছিলাম। আমার ফোন এলো আর আমাকে ভাবি যেতে বলল। এই এতটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ভাবি? তার আগে তুই আমাকে বল, তুই কি আয়রার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি আজ? হ্যাঁ। কেন গিয়েছিলি? তোমাকে কেন বলবো? না বললে আয়রা কেউ খুঁজে পাবি না। মানে কি? তন্নি বোকা বনে গেল যেন। মানে সেটাই যেটা আমি বলেছি। সো তুই আমাকে আমার প্রশ্নের জবাব দে, তাহলে তুই ও তোর প্রশ্নের জবাব অটোমেটিক্যালি পেয়ে যাবি। ওকে ফাইন বলছি। আসলে আমি আজ সকালে ছাদে তোমাদের কথোপকথনগুলো শুনেছি। শেষে তুমি চলে যাওয়ার পর আমি ভাবির সাথে কথা বলি, অতঃপর সকল ঘটনা আস্তে আস্তে খুলে বলে তন্নি। সব শুনে আদ্র স্তব্ধ হয়ে যায়। তুই ও মিথ্যা বলছিস, তাই না? রাতুলের সাথে নিশ্চয়ই আয়রার অন্য কোনো সম্পর্ক আছে, না হলে ও আমাকে না বলে গেল কি করতে? আর তোকে তো আমি দেখিনি। তার মানে তুই মিথ্যে বলছিস? আমি মিথ্যা কেন বলতে যাব? আর রাতুল ভাইয়ার সাথে ভাবি? ছি ভাইয়া, এসব কি করে ভাবতে পারলে তুমি? জানি না, তবে আমি জানি তুই মিথ্যে বলছিস। আর তুই সেটাই বলছিস যেটা আয়রা আর রাতুল তোকে বুঝিয়েছে।
জিসানের মৃত্যুতে আয়রাই দোষী। আমি বিন্দু পরিমাণ ও মিথ্যা বলিনি। উল্টো রাতুল ভাইয়া নিজে ভাবিকে নিজের বোন বলেছে, আর তুমি কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার? জিসান ভাইয়ার কথাগুলো একদম সত্যি। না হলে তুমি সায়ন ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো। সায়ন কিভাবে জানবে? সায়ন তো রেস্টুরেন্টে ছিল না। ছিল না তো কি হয়েছে? সেদিনের ঘটনায় তো রাতুল ভাইয়া আর সায়ন দুজনই উপস্থিত ছিল, সো দুজনারই জানার কথা, রাইট? তুমি উনাকেই জিজ্ঞেস করে জেনে নাও সত্যিটা। ওকে ওয়েট। আদ্র সায়নকে ফোন দেয়, তবে ওর ফোন বন্ধ বলছে বারংবার। তন্নি সেটা বুঝতে পেরে এবার মরিয়া হয়ে উঠল আয়রা কোথায় আছে তা জানতে। প্লিজ তুমি আমাকে বলো ভাবি কোথায়? উপযুক্ত সময় তো হয়নি। উত্তর কিন্তু পাইনি আমি। ওয়েট ভাইয়া, তোমাকে কে বলেছে আমরা যে রেস্টুরেন্টে আছি? আদ্র মুখ ফসকে বলে দেয়, সায়ন বলেছে। তন্নি যেন বিশ্বাসই করতে পারছে না। কি বলেছে তোমাকে? কই কিছু না। তার মানে এসব তোমাকে উনিই বলেছে, তাই না? এসব কেন করল উনি? সায়ন কিছু করেনি। আচমকা তন্নি তার মাথায় আদ্রর হাত দিয়ে বলে, কসম আল্লাহ বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি বলছি। ভাবির সাথে রাতুল ভাইয়ের ওই রকম কোনো সম্পর্কই নেই। আর ভাবি আর আমি এই জন্যই গিয়েছিলাম যাতে তুমি ভুল ভেবে ভাবির পরিবারের কোনো ক্ষতি না করো। ভাবির কোনো দোষ নেই। রাতুল ভাই, সায়ন আর ভাবির ফ্রেন্ড জারিফা এই ঘটনার সাক্ষী ছিল বলেই ভাবি সেখানে উনাদের ডেকেছিল। কিন্তু রাতুল ভাই সায়নের আসার নাম শুনেই রেগে জসয়। তাই আমি উনাকে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিলাম যাতে উনি আর না আসে। আর সেই উনি কিনা এসব কথা বলল তোমাকে? ছি, আমি বিশ্বাসই করতে পারছি না। উনি এত খারাপ? আদ্র এবার চুপ হয়ে যায় পুরোপুরি। এবার তো বিশ্বাস হলো। এখন প্লিজ ভাইয়া বলো না ভাবি কোথায়? আয়রা চলে গেছে এ বাড়ি ছেড়ে। তন্নি যেন অবাকে চূড়ান্তে পৌঁছাল। তার মানে আমি আসার আগে তুমি এইসব কথা ভাবিকে বলেছিলে? হ্যাঁ। কি করলে তুমি এটা ভাইয়া? আমি তো একজন তোমাকে কিছু একটা বলল আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? রাতুল ভাই আর সায়ন তো বন্ধু ছিল, উনি এমনটা কেন করল? আদ্র কিছুদিন আগে তাদের দুজনার মধ্যে হওয়া ঘটনাটা সব খুলে বলে। তন্নি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এ কেমন বন্ধুত্ব তোমাদের? এবার আমি বুঝতে পেরেছি সব। হয়তো আমি নিষেধ করার আগেই উনি ওখানে চলে গিয়েছিল আর আমাদের সব কথা শুনে নেয়। রাতুল ভাইয়ার উপর রেগে থাকায় প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে ফোন দিয়ে উল্টো পাল্টা বলেছে যাতে তোমাদের সম্পর্কও নষ্ট হয়ে যায়। এ কেমন মনুষ্যত্ব উনার? রাতুল আমার কাছে এসেছিল। কখন? আমি অফিসে থেকে আসার আগে। আর আমি ও সায়নের কথা শুনে রাতুলকে বাজে কথা বলেছি। তন্নি একপাশে বসে হায় হায় করে কপাল চাপড়াতে থাকল। সায়ন কাজটা মোটেও ঠিক করেনি। তার একটা বানোয়াট মিথ্যের জন্য দুজন মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আদ্রর। হঠাৎ করে রাতুলের উঠে চলে যাওয়ার কথাটাও মনে পড়ে আদ্রর। আর রাতুল আমাদের কথার মাঝে হঠাৎ করেই ছুটে কোথায় যেন চলে গিয়েছিল। ওকে দেখতে স্বাভাবিক ও মনে হয়নি আমার। আচমকা চলে যাওয়ার আমি আরো রেগে গিয়েছিলাম। তন্নি বিপদের আশঙ্কা পেয়ে বলে, এভাবে হঠাৎ কোথায় গেল? তুমি রাতুল ভাইয়াকে কল দাও।
যদি নিজের ভুলের একটুও অনুশোচনা বোধ থাকে তো কল দাও। আদ্র সম্মতি জানায় আর সঙ্গে সঙ্গেই রাতুলের নাম্বারে কল দেয়। রাতুল অস্থির হয়ে ছুটে হসপিটালে চলে গিয়েছিল। আদ্রর কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে আর ধরা গলায় বলে, ভাই রিয়া হসপিটালে ভর্তি, ও হাত কেটে ফেলেছিল। সায়ন তোর মতো রিয়া কেউ আমার আর আয়রা ভাবির নামে উল্টা পাল্টা বুঝিয়েছে, আর রিয়া সেটাকে সত্য ভেবে নিজের ক্ষতি করতে চেয়েছিল। ও তোকে কেন বলছি, তুই তো আমাকে বিশ্বাসও করবি না। আমি কথা বলার মতো এনার্জি নাই রে রাখি। রাতুল ভাঙ্গা গলা স্পষ্ট জানান দিচ্ছে খুব সম্ভবত ও কান্না করছে। তার মানে সায়ন শুধু তাকেই কল দেয়নি, বরং রিয়া কেউ এ ব্যাপারে জানিয়েছিল। আর তারা কিনা সেটাকেই সত্যি মেনে যা নয় তা করে করে যাচ্ছিল। কতটা জঘন্য এই সায়ন! রাতুলের সব কথা শুনে মুহূর্তের মধ্যে ভীষণ রাগ উঠে গেল আদ্রর। হঠাৎ এভাবে তাকে রেগে যেতে দেখে তন্নি বলে, কি হয়েছে ভাইয়া? সায়ন নাকি রিয়া কেউ ভুল বুঝিয়েছে, আর সেটাই সত্যি সত্যি মনে করে রিয়া হাত কেটে ফেলছে এখন হসপিটালেও। তন্নি কি বলবে বাকি রিয়েক্ট করবে নিজেও বুঝতে পারছিল না। আদ্র রেগে বলল, এখন যদি আমি সায়নকে সামনে পেতাম তাহলে আর কচুর মাথা করতে। একজন একটা বলল পর সেটাকেই সত্যি মানতে হবে। হ্যাঁ, কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই তোমাদের। হ্যাঁ, যে এই আকাম করেছে তার তো ফোন ও বন্ধ কি করবে তার আর এখন? হ্যাঁ, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। রিয়ার কি অবস্থা কে জানে। এটা তো সত্যি রাতুল রিয়াকে খুব ভালোবাসে। আমার ওখানে যাওয়া দরকার। চলো আমাকে ও ভাবিদের বাড়িতে ড্রপ করে দিও। চল কুইক। রাতুলকে হসপিটালে দেখে রিয়ার বাবা মা ক্ষুব্ধ হয়ে তার কাছে এসে বলল, তুমি কি করতে এসেছো এখানে? আমার মেয়ের মরা লাশ দেখতে? আন্টি, তুমি চুপ থাকো, একটাও কথা বলবা না তুমি। এতদিন ভালোবাসার নাটক করে শেষে কিনা আমার মেয়েটাকে ঠকালে। আঙ্কেল আন্টি, আপনারা আমার কথাটা শুনুন, আপনারা ভুল ভাবছেন। তোমার কোনো কথা শুনতে চাই না, আর না তো কখনো আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখতে চাই। চলে যাও তুমি এখান থেকে। এমনিতেই যা করেছ, আর না আমাদের মেয়ের পর কোনো ক্ষতি হোক তাও তোমার জন্য, তা আমরা চাই না। তাই ভালো হয় তুমি চলে যাও এখান থেকে। রাতুল অনেক আকুতি মিনতি করে রিকোয়েস্টও করল, কিন্তু রিয়ার বাবা মাকেও তার কথা শুনল না। না পারতে হসপিটাল থেকে বের হয়ে যায় রাতুল। মনে এক বিশাল কালো মেঘ জমেছে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে ক্রমশই ধেয়ে আসছে এক বৃষ্টি, যার নাম মন খারাপের বৃষ্টি। এই এক্ষুনি যেন টুপ করে এক ফোঁটা পানি কণা গড়িয়ে পড়ল বলে চোখের কোন পানিতে টইটম্বুর হয়ে আন্দোলন শুরু করেছে কিনা, তাকে আর ঠেকায় কার সাধ্য। সায়ন শুধু রাতুলের খারাপ চাচ্ছিল। আদ্রর সাথে ও যে না চাইতেও খারাপই হয়ে গেল তা ভেবে কষ্ট লাগছিল সামান্য। তবে রাতুলের নামটা মাথায় আসতেই থরথর করে রাগে সমস্তটা শরীর কাঁপতে শুরু করে। রাগের বসে ফুঁসতে থাকে সায়ন। আর অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট করে বসল সে। সায়নকে সেই হসপিটালেই অ্যাডমিট করা হয় যেখানে রিয়াও ছিল। কেউ কারো মুখ দর্শন পায়নি এখনো অবধি। আদ্র হসপিটালের নাম রাতুলের কাছে জেনে নিয়ে সেখানেই আসে, আর দেখতে পায় রাতুল মন খারাপ করে হসপিটালের বাহিরে পায়চারি করতে ব্যস্ত আছে।
সে তার সামনে এসেই বলে, রিয়া কোথায়? আদ্রকে দেখে ঝাপটে ধরে রাতুল আর পিচ্চি ছেলের মতো কাঁদতে থাকে। আদ্র তোবদা খেয়ে গেল। এত বড় ছেলে কিনা কান্না করছে? এই কান্না তার ভালোবাসার বহিঃপ্রকাশ নয় তো? রাতুল, কন্ট্রোল ইউরসেলফ। কিভাবে নিজেকে কন্ট্রোল করব তুই বলতে পারিস? রিয়ার বাবা মা আমাকে ভুল বুঝছেন। আমাকে চলে যেতে পর্যন্ত বলে দিয়েছেন এখান থেকে। ওয়েট, কুল ডাউন। কিছু হবে না, চল আমি রিয়াকে দেখব। আঙ্কেল আন্টি আমাকে দেখলে আবার চটে যাবে, তুই যা দেখে আয়। একা যাব না। সায়নের দোষ ছিল তোর না, চল তো। আদ্র জোর করে রাতুলকে নিয়ে ভেতরে ঢুকে। এদিকে আয়রাকে হঠাৎই আসতে দেখে রাশেদা চেঁচিয়ে সবাইকে ডেকে বলে, আরে কোথায় সবাই? দেখে যাও কে এসেছে। অনুপমা বলেন। কে? আরে আয়রা তুই? আয়রা মা আর চাচির পা ধরে সালাম করতে নেয়, তারা তাকে বাধা দেয় আর বুকে টেনে নেয়। বড় আদরের আয়রা। আয়রার বিয়ে হওয়ায় সে এ বাড়ি থেকে চলে যাওয়ার ফলে বাড়িটা কেমন শূন্য হয়ে থাকে। ফাঁকা ফাঁকা লাগে সব। সর্বদা মনে হয় কিছু একটা যেন নেই। কেমন আছো তোমরা? এই তো তুই চলে এসেছিস, এখন আরো বেশি ভালো আছি। তুই কেমন আছিস বল? আছি। আয়রা সন্তর্পণে মন খারাপ লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সফল হল না। কথায় আছে না, মা সন্তানের গোপন কথা ও মুখের এক চাহনিতেই ধরে ফেলতে পারেন, তাই হল। আয়রা, কি হয়েছে বলতো? মুখটা এমন শুকিয়ে রেখেছিস কেন রে? কই না তো মা। মিথ্যা বলছিস? একদম না। তুই একা এসেছিস? আদ্র কোথায়? কেন, আমি কি আসতে পারবো না? পর করে দিয়েছ? রাশেদা আয়রার গালে হাত রেখে বলেন। মেয়ে বলে কি? কেন আসতে পারবি না? এটা তোর বাবা চাচার বাড়ি, আমরা না করার কে রে? আয়রা নিজেকে আর সামলে নিতে না পারায় হু হু করে কেঁদে ওঠে। অনুপমা আর রাশেদা থ হয়ে যায়। বুঝতে বাকি রইল না, কিছু তো একটা অবশ্যই হয়েছে। কিন্তু কি সেটা? ঘাবড়ে যান দুজনই। আয়রা, কি হয়েছে তোর? তুই তো এত সহজে কান্না করার মতো মেয়ে না। সব লুকাতে গিয়ে প্রকাশ করে ফেলছে বুঝতে পেরে আয়রা বলল, তোমাদের কথা খুব মনে পড়ছিল তো, তাই খারাপ লাগছিল। এই জন্য কাঁদতে হয়। অনুপমা আবারও সচোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলেন, আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু গোপন করছিস। আহা ভাবি, কি শুরু করলেন? দেখি আয়রা, তুই আমার সাথে আয়। দূর থেকে এসেছিস, মামের জবানবন্দি নেওয়া দেওয়ার পালা পড়ে করিস। রাশেদা আয়রাকে তার রুমে নিয়ে যায়। তুই এখানে বিশ্রাম কর, আমি ঠান্ডা পানি নিয়ে আসি। হু, আচ্ছা। রাতুলকে আবার হসপিটালে দেখে রাগী চোখে তাকায় রিয়ার বাবা মা। তবে এবার রাতুলের সঙ্গে আদ্রকেও দেখল। তুমি তুমি আবার এখানে কেন এসেছ? আদ্র রাতুলকে কিছু বলতে না দিয়ে বলে, আঙ্কেল আপনারা একটু শান্ত হন, আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। বন্ধুর হয়ে সাফাই গাইতে এসেছ? আর এদিকে তোমার এই বন্ধু আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের নাম করে ঠকিয়েছে। না আন্টি, ভুল জানেন আপনারা। কি বলতে চাও তুমি? শুনুন। অতঃপর আদ্র সবকিছু প্রথম থেকে সুন্দরভাবে খুলে বলে। রাতুল পুরোটা সময় চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, ভদ্র ছেলের মতো।
ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফুঁসছে সে, কিন্তু বাহিরে রিয়ার জন্য কষ্টটা প্রকাশ পাচ্ছে। সায়ন এমন কিছু করতে পারে সে ভাবেনি। বন্ধু নামে কাল সাপ একটা, যে কোনো সময় ছোবল মারতে প্রস্তুত থাকে। রিয়ার বাবা মা সব শুনে ও বিশ্বাস না করতে চাইলে রাতুল রিয়ার ফোনে সায়নের নাম্বার থেকে আসা মেসেজটা দেখালে তাদের কিছুটা বিশ্বাস হয়। আদ্র বলে, ইনফ্যাক্ট সায়ন আমাকেও একই কথা বলেছিল, আর আমি ও সেটাকে বিলিভ করে রাতুলকে কথা শুনিয়েছিলেন আর আমার স্ত্রীকেও। রিয়ার ফ্রেন্ড যখন রাতুলকে ফোনে বিষয়টা ইনফর্ম করে তখন রাতুল আমার অফিসেই বসা ছিল। কল পেয়েই ও ছুটে আসে। এর ফলে আমি ওর উপর আরও রেগে যাই। বাসায় কি আমি আয়রাকে বকাবকি করি আরও কি? আসলে আঙ্কেল আয়রা আমাকে ভুল বুঝে ওর বাবার বাসায় চলে গেছে। আদ্র অপরাধীর ন্যায় বিমূঢ় হয়ে কথাটা বলল। ঠোঁটে কোণে লেগে আছে এক রাশ আফসোসের বার্তা। রিয়ার বাবা মা গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তিত থেকে বলেন, কিন্তু সায়ন তোমাদের সাথে এমন কেন করল? ও তো তোমাদের বন্ধু ছিল, তাই না? এ কেমন বন্ধুত্ব তোমাদের? এই কথার প্রতি উত্তরে বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না আদ্র আর রাতুল। দুজনই চুপ থাকল শুধুমাত্র। তন্নিকে কিছুক্ষণ পর আসতে দেখে এবার ভারী অবাক হয় আয়রার মা অনুপমা। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করা শেষে ও বিষণ্ণ মন নিয়ে বলে, আসলে ভাইয়ার সাথে ভাবির একটু মনোমালিন্য হয়েছিল, তাই বলে ভাবি এভাবে এখানে চলে আসবে আমি জানতাম না। একটু আগেই ভাইয়া আমাকে জানায়। এই ব্যাপার আমি আজ করতে পেরেছিলাম অবশ্য। কিন্তু আদ্র কোথায়? ভাইয়া এক ফ্রেন্ডের সমস্যা হয়েছে, তাই ও হসপিটালে গেছে, সমস্যা সলভ হলেই চলে আসবে। আয়রা উপরে আছে। আচ্ছা আমি তাহলে যাই কেমন? হুম। সবটা শুনে নেয় রাশেদা। আর অনুপমা চলে যেতেই তন্নিকে যাওয়ার পথে আটকিয়ে চেপে ধরে এই প্রশ্নগুলো নিয়ে। কারণ তন্নির কথাতেও কেমন ঘাপলা লাগল রাশেদার কাছে। দেখো, কোনো মিথ্যা কথা বলবে না। আমার এখনো মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছে। ভুল বুঝাবুঝির কারণে আয়রা এখানে চলে আসবে আমার মনে হয় না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তন্নি ভেবে পায় না এখন সে কি বলবে। শেষে গিয়ে তন্নি পুরো ঘটনাটা বলতে বাধ্য হয়। সবকিছু শোনার পর রাশেদার মাথায় হাত। রিয়েকশন দেখে তন্নি কিছুটা ভয় পেয়ে যায়। প্লিজ আর কাউকে কিছু জানাবেন না, তাহলে ব্যাপারটাতে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাউকে বলবো না ঠিক আছে, কিন্তু আদ্র আর আয়রা দুজনার মধ্যে এতদিন ধরে এসব চলছিল, আয়রা তো কখনো আমাদের জানালো না। আসলে ভাবি নিজেই এটার সমাধান করতে চেয়েছিল তো, তাই আমি এই জন্যই বুঝেছিলাম আয়রা এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। নিজ থেকে প্রচণ্ড কঠোর ও নিজের ব্যাপারে। ছোট থেকেই ওর এই স্বভাবটা চলছে। কখনো নিজের সমস্যাগুলো কাউকে বলতে চাইত না, নিজেই নিজের সমস্যা সমাধান করত। কিন্তু এখন তো এটা সংসার জীবনের ব্যাপার, এক্কাদোক্কা খেলা নয়। আদ্র বা আয়রা সম্পর্কে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হচ্ছে ভালোবাসা থাকা। সেই ভালোবাসাই তো আমি দুজনার মধ্যে কারো কাছেই দেখতে পাচ্ছি না। কিভাবে বাকিটা জীবন সংসার করবে এরা দুজন বলতে পারো তুমি? অ্যাট লাস্ট দেখবে বিচ্ছেদ পর্যন্ত চলে গেছে এই সম্পর্কটা। আতকে উঠে তন্নি, না না, এসব কি বলছেন?
আমার মন বলছে যত যাই হোক ওরা দুজন দুজনকে ভালোবাসে। বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা আছে দুজনার মধ্যে। এই কথার প্রমাণ কিভাবে করবে তুমি? তন্বীর মাথায় ঝটপট একটা বুদ্ধির উদয় হল। একটা আইডিয়া পেয়েছি। কি? রাতুল কিছুক্ষণ পর বলে, ভাই আয়রার কাছে তোর যাওয়া উচিত। রাগ ভাঙ্গিয়ে নিয়ে আয় ওকে। খুব ভালো একটা মেয়ে, ও সত্যি বলছি ওকে ভালোবাসলে তুই ঠকবি না। জিসানের মৃত্যুতে ওর কোনো হাত নেই। ও নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। যাব। আমাকে তো যেতেই হবে। ভুল করে এসেছি এতদিন আর না। আদ্র এক পর্যায়ে কথার পিঠে কথা উঠতেই প্রচণ্ড রেগে যায় আর সায়নকে কল দেয়। এতক্ষণ সে বহু কষ্টে রাগ সামলে যতটা সম্ভব শান্ত হয়ে রিয়ার বাবা মার সাথে কথা বলে রাতুলের ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে। কারণ সত্যিটা জেনে সেও রাতুলকে কথা শুনিয়েছিল। বন্ধুর বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব। দুঃসময়ে যেই বন্ধুটি পাশে নেই তাকে সুসময়েই বা আর কি প্রয়োজন? বন্ধু মানেই সুখে দুঃখে পাশে থাকার অপর নাম। এই সায়নকে পেলে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই কাজের জন্য ওকে অনেক পোহাতে হবে। আদ্র ফোনটা বের করে সায়নকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন সেই আগের ন্যায় বন্ধই বলে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই নাম্বারটি অর্থাৎ সায়নের নাম্বার থেকেই কল এলো। সায়নের বোন জানায় সে অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আছে। রাতুল আদ্র দুজনই হতভম্ব হয়ে যায়। রাগটা উধাও হয়ে যায়। আর মনে হতে থাকলো এই বুঝি ভুল শুনেছে। সায়নের বোন কথা বলতে বলতে সামনে অগ্রসর হচ্ছিল আর নিচ থেকে চোখ তুলতেই আদ্র আর রাতুলকে দেখতেই থমকে গেল। আদ্র আর রাতুলের ও সেইম দৃষ্টি। ভাইয়া আপনারাও এই হসপিটালে? আমার ভাইয়া ও তো এখানেই আছে। কোথায়? আসুন না আমার সাথে। দুজন এক পাও নড়ল না দেখে সায়নের বোন বলল, কি হলো ভাইয়া? ওর মুখও দেখার ইচ্ছা নেই যা করেছে সায়ন আমাদের সাথে। কি করেছে ভাইয়া? সায়নের কুকীর্তি সবকিছু সায়নের বোনকে জানাতেই সে হাহুতাশ করতে থাকে। কেঁদেই দেয় মেয়েটা। ভাইয়ার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া। ও ওর কৃতকর্মের সাজা সাথেই পেয়ে গেছে। ওই যে কথায় বলে না, অন্যের জন্য কুয়ো খুঁড়লে সেখানে আগে নিজেকেই পড়তে হয়, আমার ভাইয়ার ও তাই হয়েছে। অ্যাক্সিডেন্ট করে পায়ের অবস্থা খুব খারাপ। একটা বার অন্তত চোখের দেখা তো দেখতে আসুন ভাইয়া, প্লিজ। সায়নের বোনের আকুতি মিনতি দেখে দুজনার মন কিছুটা নরম হয়। আর তারা সায়নকে দেখতে আসে। দু পাই ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যান্ডেজ করে বেঁধে রাখা হয়েছে। সায়ন তার বন্ধুদের দেখে প্রথমে অবাক হলে ওপরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। চোখ তুলে তাকানোর সেই সাহস যে তার আর অবশিষ্ট নাই। আদ্র আর রাতুল দেখে চলে আসতে নিবে সায়ন পিছন থেকে বলে ওঠে, আমার মাফ করে দিস তোরা। আমি ভুল করেছি। হাহা ভুল? এটাকে অন্যায় বলে বুঝলি? তোর এই কাজের জন্য আমাদের সাথে কি হয়েছে জানিস? কি হতে পারে ধারণা করেছিলি তুই? হ্যাঁ, শুধু তোর জন্য আজ রিয়া ও হসপিটালে। ওর জন্যই এখানে এসেছি, না হলে আমরা আর কোনো দিন তোর মতো স্বার্থপরের মুখও দেখতাম না। সায়ন সব চুপচাপ শুনে বলল, আমি মানছি আমি অন্যায় করেছি। আর সেই অন্যায়ের শাস্তিও পাচ্ছি। এই দেখ, আমি হয়তো আর হাঁটতেও পারবো না।
তোদের সাথে যা করেছি তাতে তোরা আমাকে দেখতে এসেছিস, এটাই আমার কাছে বড় পাওয়া। আমার মুখ আর দেখতে চাইবি না জানি। ক্ষমা করতে বলবো না আমাকে, শুধু এইটুকু বলি অনেক অনেক ঘৃণা করিস আর অভিশাপ দিস। আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না। আসলেই আমি খুব স্বার্থপর রে। রিয়ার জ্ঞান ফিরলে রিয়ার মা তাকে দেখতে যায়। আর রাতুলের জন্য কাঁদতে থাকলে সবকিছু বলেন তিনি। সব ঘটনা শুনে রিয়ার যেন বিশ্বাসই করতে কষ্ট হল। রিয়ার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসছিলেন, এমন সময় রাতুল আদ্রকে একটা মেয়ের সাথে কোথাও যাচ্ছে দেখে তিনি ও পেছনে পেছনে যান। আর গিয়েই দেখে সায়ন সেখানে। সব কথা শুনে তিনি আর সায়ন কেউ দেখেন। শেষে রিয়ার কাছে যায় আর বলে, মারে যার মিথ্যা কথা শুনে তুই নিজের ক্ষতি করতে চেয়েছিস, গিয়ে দেখ ওই ছেলে এখন নিজেই অ্যাক্সিডেন্ট করে এই হসপিটালে আছে। রিয়ার বাবা মা আর রিয়া ও সেখানে উপস্থিত হয়। সায়ন সবার কাছে ক্ষমা চায়। আসলে নিজ থেকেই সে তার করা কাজের জন্য ভীষণ অনুশোচনা আর অনুতপ্ত বোধ করছিল। উপস্থিত সবাই চুপ। এমন সময় আদ্রর ফোনে একটা কল আসে। কে কল দিয়েছে দেখে সে সঙ্গে সঙ্গেই রিসিভ করে। আর অপর প্রান্ত থেকে ভেসে আসা সকল কথা শুনে আদ্রর হাত থেকে অটোমেটিক্যালি ফোনটা পড়ে যায়। আদ্রকে কলটা তন্নিই করেছে। কল রিসিভ করার পর তন্নি বলে, ভাইয়া তুমি কি করেছ এটা? আমি আসার পর জানতে পারছি ভাবি নাকি এসেই অনেক কান্নাকাটি করছে। তারপর যে রুমে ঢুকেছে এখনো আর কোনো সাড়া শব্দ নাই। সবাই মিলে অনেক ডাকাডাকি করেছি কিন্তু কোনো রেসপন্স পেলাম না। আমার অনেক ভয় হচ্ছে রে ভাইয়া। ভাবি যদি রাগ করে নিজের ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে। এবার তুমি কি করবা তুমি জানো? এটা শুনেই আদ্রর হাত থেকে ফোনটা অটোমেটিক্যালি পড়ে যায়। সবার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। রাতুল এগিয়ে আসে। কিরে আদ্রকে ফোন করেছিল? আর কি বলল? আমাকে এক্ষুনি যেতে হবে। দেরি হলে পরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমি আসি। আরে আদ্র বলে তো যা। আদ্র দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাতুল বিষয়টা কিছুটা আঁচ করতে পেরে সায়নের দিকে রেগে তাকায়। সায়নের ও চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে নেয় সায়ন। আর রাতুল রেগে সেখান থেকে বের হয়ে যায়। তন্নিকে আসতে দেখে আয়রা খানিকটা চমকায়। অন্যদিকে দৃষ্টি নিয়ে সেই একভাবে তাকিয়ে থাকে। মনের আকাশ কালো মেঘে পরিপূর্ণ। তন্নি আয়রার পাশে বসে শীতল শান্ত কণ্ঠে বলে, ভাবি? হ্যাঁ। ভাইয়ার উপর রাগ করেছ? যেখানে কোনো অধিকার নাই, প্রেম ভালোবাসা নাই, সেখানে রাগ করা নিতান্তই বোকামি। তুমি চলে আসার পর ভাইয়া আমাকে সব বলেছে। প্রথমে জিসানকে নিয়ে দোষারোপ করেছে আর এখন রাতুল ভাইকে নিয়েছি। ও তোমাকে তো বলাই হয়নি। আসলে ভাবি ভাইকে ভুল বুঝিয়ে দিয়েছে সায়ন ভাইয়া। মানে? শোনো তাহলে। সায়নের ব্যাপারে সমস্তটা একে একে বর্ণনা করল তন্নি। আয়রা সব শুনে আঁতকে উঠল। তবে তার খারাপ লাগছে রিয়ার জন্য। রাতুল ভাইয়া আমাকে সাহায্য করতে এসে নিজেই অপদস্থ হলেন আর রিয়া হসপিটালে। মানে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? এদের কি করে বন্ধু বলে? যে বন্ধু হয়ে অন্য বন্ধুর খারাপ করতে একবার ও ভাবে না। বিন্দু পরিমাণ রাগ হয় আয়রার। রাগে নাকের ডগা লাল বর্ণ ধারণ করে আছে। শান্ত হও, ভাইয়া তো ওখানেই গেছে।
ওহ আচ্ছা ভালোই। কি ভাবলে? দেখো তন্নি, আমার মনে হয় না তোমার ভাই আমার সাথে হ্যাপি থাকতে পারবে, তাই বেটার এটা হয় যে আমাদের বিচ্ছেদ হয়ে যাক। তাছাড়া তোমার ভাইয়ের তো আমার উপর বিশ্বাসই নাই। যেই সম্পর্কে বিশ্বাস নামক গুরুত্বপূর্ণ খুঁটিটাই শক্ত নাই, সেই সম্পর্কে আর এগোনো ঠিক হবে না। তন্নি অনেকভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু আয়রা একেবারেই নারাজ। আচ্ছা, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরটা আয়রার ও জানা নাই। তবে এতগুলো দিন তাহলে সে কি শুধুমাত্র আদ্রর সাথে কারণ জানতেই থেকেছিল, নাকি অন্য কোনো কারণও আছে? আসলেই কি সে আদ্রকে ভালোবাসে নাকি না? কোনটা? দোটানায় পড়ে আয়রা জবাব দেয়, হয়তো ভালোবাসি, হয়তো ভালোবাসি না। যে কোনো একটা বলতে হবে। আমাকে একটু একা থাকতে দিবা তন্নি? মাথা যন্ত্রণা করছে। রাশেদা সব শুনে বলল, তন্নি নিচে আসো তো একটু। আয়রা ভয় পেয়ে ধরপড়িয়ে উঠে তার চাচি এ ব্যাপারে কিছু শুনল কিনা জেনে। তন্নি এটা দেখে বলে, বসো এখানে, রিল্যাক্স। উনারা কিছুই জানেন না। ফ্রেশ মাইন্ডে তুমি এখানে ভাবো যে কি করবা, তারপর আমাকে জানাবা। তন্নি আয়রাকে দরজা বন্ধ করে দিতে বাধ্য করল, কেন বুঝতে পারেনি আয়রা। তবে দরজা বন্ধ করে দিয়ে সে বিছানায় বসে কিছুক্ষণ পা দোলাতে থাকে। আদ্র যত দ্রুত সম্ভব আয়রাদের বাসায় আসে। আদ্র যখন আসে তখন অনুপমা বাসায় ছিল না। রাশেদা তাকে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেন। আদ্র এসে দেখতে পায় ড্রয়িং রুমে তন্নি আর রাশেদা বসা। ওরা দুজন আদ্রকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়। আদ্রকে বেশ উদ্গ্রীব দেখাচ্ছে। আয়রা কোথায়? দরজা খুলছে। ওর কিছু হয়নি তো? আদ্রর মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব টেনশনে ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। তন্নি রাশেদার দিকে তাকায় একবার। রাশেদা চুপটি মেরে মুচকি হাসে। এক পক্ষের উত্তর উনি পেয়ে গেছেন। ফলাফল চমৎকার। কি হলো, কিছু বলছেন না যে? চাচি আম্মু, আয়রা ঠিক আছে তো? জানি না। তুমি গিয়ে দেখো। দরজা সেই যে বন্ধ করেছে আর খোলেনি। আদ্র তাড়াহুড়ো করে উপরে আয়রার রুমের সামনে যায় আর নক করতে থাকে। হঠাৎ এমন করাই আয়রা পিছন ফিরে তাকায়। তার হাতে সেই পুরনো ডায়েরিটা, আর ডায়েরির ভাঁজে রয়েছে আদ্রর ছবি। অপলক নয়নে অবলোকন করতে ব্যস্ত ছিল আয়রা। আর নিজেই নিজের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল যে সে কি সত্যিই আদ্রকে ছাড়া থাকতে পারবে। প্রশ্নটা নিজেকে করতেই ভেতর থেকে তোলপাড় শুরু হয়েছে গেছে। আদ্র নক করেই যাচ্ছে। মুখে কোনো কথা নেই। আয়রা বিরক্ত হয়ে দরজা খুলে দিতেই আচমকা আদ্রকে দেখে চমকায় আয়রা। ভাবে চোখের ভুল। কিন্তু হঠাৎই আদ্র তাকে আরো চমকে দিয়ে খুব শক্ত করে ঝাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। আয়রা রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকল। আর কি হচ্ছে বুঝতে চেষ্টা করল। আদ্রর এমন কর্মে আয়রার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আদ্র যতটা সম্ভব আয়রাকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখার চেষ্টা করে। যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। এতটাই শক্ত করে ধরে যথায়রার কষ্ট হচ্ছিল। এটা বুঝতে পেরে আদ্র তাকে ছেড়ে দেয় আর লাগাতার বলতে থাকে, তুমি ঠিক আছো তো আয়রা? আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে আমি তোমার সাথে এতদিন যা করেছি ঠিক করিনি।
আমাকে মাফ করে দাও। আয়রা চুপ করে থম মেরে রইল। আদ্র আয়রাকে ভালো করে একবার দেখে বলল, থ্যাঙ্ক গড। জানো, আজ যদি তুমি নিজের কিছু করে ফেলতে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই ব্যথা কুড়ে কুড়ে খেলো আমাকে। তন্নি যখন আমাকে বলল যে তুমি এসে কান্নাকাটি করে দরজা বন্ধ করে বসে আছো, আমি তখন খুব ভয় পেয়ে গেছি। ভয় আমার জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারালাম। আয়রা ভ্রু কুঁচকে তাকাল আর আদ্রর কথা বুঝতে চেষ্টা করল। তন্নি মিথ্যা কেন বলল বুঝতে পারল না। কি হলো, কথা বলবে না আমার সাথে? তখনই রুমে ঢুকল তন্নি আর রাশেদা। তাদের প্ল্যান এটা ছিল, তা বলে দিলে আয়রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, তোমরা এটা করে মোটেও ঠিক করনি। যে মানুষটি আমাকে বিশ্বাসই করে না সে আমাকে ভালো কি করে বাসতে পারে? আমি বিচ্ছেদ চাই, এটাই ফাইনাল। আয়রা, আমার কথা শুন। ভাবি, আরে কোথায় যাচ্ছ? তন্নি আর রাশেদা আয়রার পেছনে পেছনে যেতে নিলে আয়রা নিষেধ করে দিতে বলে, আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব, জোর করলে ভালো হবে না একদম। রাশেদা আর তন্নি থেমে যায় আর সামনে অগ্রসর হয় না। আদ্র বেপরোয়া হয়ে বিছানায় মাথায় হাত দিতে বসে পড়ল। চোখ টকটকে লাল রূপ ধারণ করেছে। আয়রার কথাগুলো সত্যিই করা ছিল। কিভাবে মেনে নিবে আদ্র নিজেও বুঝতে পারছে না। তবে আয়রার এই কথাগুলো নিজের মধ্যে এক হাহাকার নিমিষেই মেতে উঠেছে তা সে ভালো করেই বুঝতে পারছে। মনে থেকে একটা কথা ক্রমাগত ভেসে আসতে থাকল, আচ্ছা, আমাদের মাঝে কিছু কি ছিল? হ্যাঁ, হয়তো ছিল। স্নিগ্ধ এক প্রেম ভালোবাসা ছিল অকাল লগ্ন শেষে। আমি ও কি তাহলে তোমাকে হারালাম অবশেষে? আফসোস হচ্ছে ভীষণ আদ্রর। সঙ্গে প্রশ্নের উত্তরটাও খুঁজে বেড়াল। হঠাৎই আদ্রর চোখ যায় নিচে পড়ে থাকা ডায়েরিটার দিকে। আয়রা ছাদে গিয়ে নিশ্চুপে চোখের পানি বিসর্জন দিতে থাকে। মুখে সে যা বলছে তা মনের কথা নয়। জেদ ধরে এমন কথা বলেছে সে। তবে এটা বেশ বুঝতে পারছে আদ্রকে ছাড়া থাকা তার পক্ষে কঠিন। একটু একটু করে খুব ভালোবেসে ফেলেছে তাকে। ভালোবাসাকে ছেড়ে দূরে থাকবে কি করে সে জানে না। তবে এই সিদ্ধান্তটা কঠিন তার জন্য। আদ্রর জন্য ও কি তা? আচ্ছা, আদ্র ও কি তাকে ভালোবাসে? নাকি সব মিথ্যা? আদ্রর চোখে যে সে শূন্যতা, হাহাকার, হতাশা দেখতে পেল তাও কি মিথ্যা? নাকি সত্যি? আদ্র ডায়েরিটা পড়ে বুঝতে পেরে আয়রা তাকে অনেক আগে থেকেই ভালোবাসত। ডায়েরিতে সব উল্লেখ করা আছে। আয়রার ভালোবাসাগুলো কত সুন্দর তা সে ডায়েরিটা হাতে না পেলে হয়তো বুঝত না। আদ্র কেন এতদিন জিসানের জন্য আয়রার সাথে অন্যায়টা করেছে তার জন্য নিজের উপর রাগ হতে থাকল। তন্নি পেছনে থেকে বলল, ভাইয়া, এখন কি করবা? আয়রা আমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুমি? আমিও না। এতদিন যা করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আয়রা কই? ছাদে। আচ্ছা, দেখছি। এটা কি? আদ্রর হাতের ডায়েরিটার দিকে ইশারা করে, তুই নিজেই দেখ। আদ্র ঠোঁটে একফালি হাসি লেগে আছে। এই হাসি কেন তন্নি বুঝতে পারল না। তোর ভাবি তোর ভাইয়েরই থাকবে বুঝলি শাকচুন্নি। তন্নির নাকের ডগায় টোকা মেরে হাসে আদ্র। আর ছাদে যাওয়ার জন্য পা বাড়ায়।
তন্নি পেছনে থেকে চেঁচিয়ে বলে, অল দ্য বেস্ট। আদ্র ছাদে যায় আর দেখে আয়রা ফুপিয়ে কেঁদেই চলেছে। আদ্র বুকের বা পাশে চিন চিন ব্যথা অনুভব করে, আর ঠোঁটের কোণে হাসি গায়েব হয়ে যায়। সে নিশ্চুপে পা ফেলে আয়রার সামনে যায়। আয়রা আদ্রকে দেখে বলে, কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে। সত্যিই চাও কি আমি চলে যাই? হ্যাঁ চাই। সত্যি? হ্যাঁ। তাহলে চোখে পানি কেন? আয়রা চুপ থাকল দেখে আদ্র আয়রার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে? আয়রা একটু দূরে সরে যায় আর পেছনে ফিরে থাকে। বস্তুত সে ইগনোর করতে চেয়েছিল। আদ্র আবারও আয়রার সামনে গিয়ে আলতো করে তার চোখের পানি মুছে দেয় আর গালে হাত রেখে বলে, কি হলো বলো, ভালোবাসো আমাকে? পুনরায় চুপ থাকাতে আদ্র তার উত্তর পেয়ে যায়। ছাদের একপাশে ফুলের গাছ ছিল, তার মধ্যে একটা গোলাপ খুব সুন্দর ফুটেছিল। আদ্র হুট করে সেদিকে চলে যায়। আয়রা তাকিয়ে দেখল, আদ্র ফুলটা ছিঁড়তে যায় আর হাতে কাটা ফুটার ভান করে ব্যথায় আউচ বলে হালকা চিৎকার দেয়। আয়রা তাড়াতাড়ি আদ্রর কাছে এগিয়ে এসে বলে, কি হলো? কাটা ফুটে গেছে? না, ভালোবাসা ফুটেছে। তুমি ভালোবাসো না তাই গোলাপের কাটা ভালোবাসা দিচ্ছে কি আর করা ফুটা কপাল আমার। আদ্রর হাত ধরে দেখে একদম ঠিকঠাক আছে, তাই সে হালকা রেগে গাল ফুলিয়ে পেছনে ফিরে যায়। আদ্র ফুলটা খুব সাবধানে ছিঁড়ে হাতে নিয়ে হাঁটু গেড়ে আয়রার সামনে বসে পড়ে আর বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সেই ভালোবাসা থেকে কি আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা না করতে পারলে সেটা কেমন ভালোবাসা? আমি সত্যি বলছি আর কখনো এমন করব না। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ অন্তত দাও আমাকে আয়রা প্লিজ। আই প্রমিজ আর কখনো এমন কিছু করব না যাতে তোমার চোখের পানি ঝরে। ভেবে দেখলাম আমিও তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যেটা আমি এতদিন রাগে ক্ষোভে বুঝিনি সেটা এখন বুঝেছি। আর সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি আয়রা? আয়রা চুপ থাকল। অনেকক্ষণ পর কি ভেবে যেন তার সব রাগ পানি হয়ে যায়। আয়রাকে তাও চুপ করে থাকতে দেখে বলে, ফুলটা নাও তো। আয়রার হাতে ফুলটা দিয়ে দুই হাতে কান ধরে আয়রার সামনে হাঁটু গেড়ে বসে আদ্র ছোট্ট বাচ্চাদের মতো করুণ কণ্ঠে বলে, সরি আর কখনো এমন হবে না। সত্যি বলছি। খুব বিশ্বাস করব এবং ভালোবাসব তোমাকে। একটা বার মাফ করে দাও আমাকে। আয়রার এবার যেন হেসে ফেলে। এবার আদ্র আয়রার পা ধরতে গেলে আয়রা চোখ বড় বড় করে দূরে সরে যায়। এটা কি করছেন আপনি? উঠুন বলছি। আদ্র দুষ্টুমি করে বলে, উঠতে পারছি না। আয়রা আদ্রর হাত টেনে ধরে উঠাতে গেলে আদ্র উঠে আয়রাকে জড়িয়ে ধরে। কানে কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ টু। টু কি? জানি না। জেনে বলো। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাওয়ার কথা মনে ভুলেও আনবে না। বাঁচলে একসাথে বাঁচব আর মরলে। আয়রা আদ্রর মুখ চেপে ধরে। চুপ। আয়রা পরম প্রশান্তির স্থান আদ্র বুকে ভালোবাসায় মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এতদিন পর মনে হচ্ছে সে খুব ভালো আছে। মনে হচ্ছে এটাকেই বুঝি বলে অবশেষে পূর্ণতা। ভালোবাসা শুধু ভালোবাসতে শিখায় না, ক্ষমা করতেও শিখায়। তা না হলে এ কেমন ভালোবাসা? আর অনুতপ্ত হলে তো আল্লাহ ও তার বান্দাকে ক্ষমা করে, বান্দারা কেন নয়?
ভালোবাসাকে ক্ষমা করে দিলে যদি ভালো কিছু পাওয়া যায় তবে হোক না চমৎকার কিছু। দোষের কি? আদ্র আর আয়রাকে এক হতে দেখে তন্নি খুশিতে লাফিয়ে ওঠে। রাশেদাকে জানায় প্ল্যান সাকসেসফুল। অনেক কিছুর পর অবশেষে এক হল দুজন। ভালো থাকুক ভালোবাসা। ভালোবাসা সুন্দর, আর সব ভালোবাসাগুলোই পাক পূর্ণতা। সমাপ্ত।